তাইলে রমজান কি করতে চাইতেছস এখন? কি করবি? এইখানে তো বৈশা থাকলে আর টেন্ডি শাকিলের খোঁজ এমনি এমনি আমাদের কাছে কেউ নিয়ে আইসা দিব না। এখান থেকে তো বের হয়ে আমাদের ডেন্ডি শাকিলকে খোঁজ করতে হইব। এই শালা গিট্টু সেলিম রে ধরে নিয়া বৈশা থেকে কোনো লাভ নাই। সেটাই তো, একদম ঠিক কথা বলছস তুই। চিন্তা করতেছি কি করা যায়। ওস্তাদ দায়িত্ব দেয়া গেল ডেন্ডি শাকিলকে খুঁজা বের করার জন্য। এখন যদি খুঁজা বের করতে না পারি তাহলেও তো এটা মান সম্মানে লাগতেছে আমার। এখন পর্যন্ত তো কোনো মিশনই আমি ফেল করি নাই। এই শাকিলের বিষয়টা কোনোভাবেই মিস করা যাইব না। যেভাবে হোক ওরে আমাদের খুঁজে বের করতে হইব উস্তাদ আসার আগ পর্যন্ত। চল রমজান, এক কাজ করি, পুরান ঢাকায় রকির কাছে যাই। ওর কাছে অনেকেরই লিঙ্ক আছে। হয়তোবা ওর কাছে গেলে ডেন্ডি শাকিলের কাছাকাছি না যাইতে পারলেও ওর বিষয়ে অনেক তথ্যই খুঁজে বের করা যাইব। রকির কাছে শাকিলের সম্পর্কে কোনো না কোনো ক্লু আমরা পাবই। ও আশা করি ও আমাদেরকে খালি হাতে ওইখান থেকে কোনোভাবেই ফেরাবে না। আমিও তো তাই ভাবতেছি, কিন্তু সমস্যা হলো রকির সাথে তো আমার একটা ঝামেলা হয়েছিল আগে। সেই জন্য রকির সাথে বেশ কিছুদিন যাবৎ আমি কোনো রকমের কোনো যোগাযোগ বা কথাবার্তা বলি না। এখন ওর কাছে গেলে ও আমাদেরকে সাহায্য করবে কি না সেটাই চিন্তা করতেছি, যাবো কি না ওর কাছে। আরে ওইটা কোনো বিষয় না। তুই আর আমি যদি রকির কাছে যাই, ও আমাদেরকে কোনোভাবেই ফিরাতে পারবে না। আজ পর্যন্ত রকির কি কম কাজ করছে নাকি তুই আর আমি? আর এই সামান্য একটা কাজ ও আমাদের করবে না? রকি মানুষটা মোটামুটি ভালোই, এই শালা গিড্ডু সেলিমের মতো বেইমান না। চল দুজনে মিলা ওর কাছে যাই, দেখবি ঠিকই ও আমাদেরকে কোনো না কোনো হেল্প করবেই। এই রমজান, তোরা যেইটি যা, দয়া করে আমারে এই বন্দি দশা থেকে মুক্তি দিয়া যা। আমি আর এইভাবে থাকতে পারতেছি না রে। প্রতিনিয়ত আমার ধুম বন্ধ হয়ে আইতাছে। দয়া করে বলতেছি তোদের, আমারে মুক্তি করে দে। আমি যা যা জানতাম সব কিছুই কিন্তু তোদেরকে বলছি। তুই একটা কথাও বলবি না। তোরে কিন্তু এই মুহূর্তে একেবারে খায়া ফেলাই দিমু। তোদের জন্যই আজকে এই ঝামেলার ভিতরে পড়ছি। ডেন্ডি শাকিলের হইয়া কাজ করস, তাই না? এবার বুঝতে পারবি যে শামসুর বিরুদ্ধে যায়া ডেন্ডি শাকিলের পক্ষে কাজ করাতে তোর জন্য কত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। তোর কোনো মুক্তি নাই। তোরে এখন মাইরা বুড়ি গঙ্গা দিয়া বাসায় দিমু। রমজান তো সেই দিনই ভুল করছিল, যেদিন আব্বাসের আস্তানায় আক্রমণ করছিলাম। সেই দিনই তোরে খালাস করে দিদাই আমাদের জন্য সব চাইতে ভালো হইতো। কিন্তু রমজান তোরে মায়া কইরা বন্ধুত্বের জোরে সেদিন বাঁচাই দিছিল। আর তুই কি করছস? সে আমাদের উপরই ডেন্ডি শাকিলের হইয়া আক্রমণ করছস। তোর মতো বেইমানের পয়সা থাকার কোনো অধিকারই নাই। কি যে বলস না তোরা? আমি কি তোদের উপর আক্রমণ করছি নাকি? সেই দিন তো ডেন্ডি শাকিল ওই মিশনে আমাকেও যাইতে বলছিল, কিন্তু আমি তোদের কথা শুই না কোনোভাবেই
ওই মিশনে যাইতে আমি রাজি হই নাই। আমি তোদের উপর আক্রমণ করি নাই। ডেন্ডি শাকিলের নিজস্ব লোকেরাই তোদের উপর সেই দিন আক্রমণ করছিল। বুঝলাম রে গিট্টু, তুই আমাদের উপর আক্রমণ করিস নাই, কিন্তু তুই তো জানতি যে আমাদের উপর আক্রমণ হইব। তাহলে তুই আমাদেরকে আগে থেকে কেন সতর্ক করলি না? কে সেই দিন আব্বাসের আস্তানা থেকে তোরে যদি না সরাই দিতাম, তাহলে কি এখন পর্যন্ত তুই জীবিত থাকতে পারতি? সেই কথা তোর একবারও মনে হইল না? আমি তোদেরকে কিভাবে ওইখান থেকে সরাই দিব বল? আমি যদি তোদেরকে আগে থেকে খবর দিয়ে দিতাম, তাহলে তো ডেন্ডি শাকিল আমাকে সন্দেহ করত। সেই জন্যই তো আমি কিছু বলতে পারি নাই। এই নিতাই, আপাতত ওর চোখের বাঁধনটা খুইলা দে, তারপর ফিরে আইসা দেখতেছি ওর বিষয়ে কি করা যায়। ওস্তাদ, বাজার থেকে আপনি যা যা বলছিলেন সেই সব কিছুই কিনে নিয়ে আসা হয়েছে। ভালো করছস। এখন আপাতত কয়েকটা দিন এইখান থেকে আমাদের কাউকে বের হতে যাওয়া যাইব না। এমনিতেই পুলিশ আমাদের উপর সন্দেহ করে ফেলাইছে। যদি এই মুহূর্তে আমাদেরকে কোনোভাবে সন্দেহ নজরে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই আস্তানার খবরও যাই না যাইব। অনেক কষ্টে ওইখান থেকে পালাইয়া নতুন আস্তানাটা গাড়ছি। উস্তাদ, ঠিকই বলছেন। আমাদের এইখান থেকে এখন কোনো রকম কোনোভাবে বের হওয়া যাইব না। বাজারে আমি দেখলাম পুলিশ অনেকটা আগের চাইতেও স্ট্রং হয়ে মাঠে কাজ করতেছে। আমাদেরকে সর্বোচ্চ খুঁজে বেড়াইতেছে প্রশাসন। প্রত্যেকটা চেকপোস্টই আগের চাইতেও আরও দ্বিগুণ নিরাপত্তা বিশিষ্ট করা হয়েছে। তাই আমাদের এখন যে পর্যন্ত কাজটা কমপ্লিট না হয়, সেই পর্যন্ত চুপে চাপেই থাকতে হইব। না না, আর বেশি সময় নেওয়া যাইব না। 2-1 দিনের ভিতরেই কাজটা সম্পূর্ণ করতে হইব। শামসু সহ ওর পুরো আস্তানায় একেবারে উড়িয়ে দেব। শামসুর গাড়িতে যে টাইম বোমাটা সেট করতে চাইছিলাম, সেটার কাজ কদ্দুরাই গেছে রে। চালু কইরা কাজটা সম্পূর্ণ কর। ওই বোমাটাই ওর গাড়িতে লাগাইব, যাতে করে বোমা ফুটার পর ওর বাইচা থাকার কোনো রকমের কোনো সুযোগ না থাকে। সমস্যা নাই ওস্তাদ, ওইটার কাজ খুব দ্রুতই করা হইতেছে। আগামীকালকে হয়তোবা কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাইব। আর ওইটা রেডি হইলেই শামসুর গাড়িতে বিশ্বস্ত একজন লোক দ্বারা গোপনে সেট কইরা দিয়া চলে আসবো। কোনো সমস্যা নাই ওস্তাদ। শুধু 2-3টা দিন আমাদের পুলিশের নজর এড়িয়ে চলতে পারলেই হবে। এত সময় নিতেছিস কেন তোরা? সামান্য একটা বোমা বানানোর জন্যই আরও তো কত কাজ হাতে পড়া আছে। দেখতেছি তো তোরা সময়ের আগে তোদের কাজই কমপ্লিট করতে পারবি না। কিটু সেলিম যদি ধরা না পড়তো, তাহলে তো এতক্ষণে আমি অ্যাকশনে চলে যাইতাম। এইদিকে তো তোরা কিছুই রেডি করতে পারস নাই। এত ঢিলামি করলে কি হইব নাকি বল? না না উস্তাদ, আপনি যে বলছিলেন কাজটা যেন একেবারে নিখুঁত হয়, সেজন্যই তো সময় নিয়ে ওইটার কাজ করতেছে, যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয় পরবর্তীতে। সেই জন্য একটু সময়টা বেশি লাগতেছে। তবে সময় বেশি লাগলে কি হইব, ওইটা কিন্তু কাজ করবে ওস্তাদ।
100%। এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। একবার যদি বোমাটা ফাটাইতে পারি তাহলে শামসুর বাইচা থাকার চান্স আর কোনোভাবেই থাকবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোরা ওইটা চালু কইরা কমপ্লিট করার চেষ্টা কর। আর অস্ত্রগুলো সব তুই এক ধাপ চেক করে রাখিস, যাতে করে মিশনে যাওয়ার পর কারো কোনো রকমের অস্ত্রের সমস্যা না হয়। সব কিছু ভালোভাবে চেক টেক কইরা তারপর আমারে ফাইনাল রেজাল্টটা জানাস। যা তাহলে এখন ভিতরে। স্যার, কিছুই তো বুঝতে পারলাম না, পুলিশ হঠাৎ করে আমারে এইভাবে থানায় তুলে নিয়ে আসলো কেন? সমস্যা নাই রফিক, পুলিশ তোরে কি জন্য এইখানে তুলে নিয়ে আইছে সেইটা বোঝানোর জন্য আমি এই জায়গায় আইছি। অপেক্ষা কর, খুব সুন্দরভাবে বিষয়টা আমি তোরে বুঝাইয়া বলবো। স্যার, এটা কিন্তু আমার সাথে মোটেও ঠিক করতেছে না। আমি একজন সম্মানিত গ্যারেজ ব্যবসায়ী, আমার এইভাবে জোরপূর্বক পুলিশ কিন্তু আমাকেও আটকিয়ে রাখতে পারে না। এই শালা আবার কথা বলতেছিস না? পুলিশ তোরে ধরে নিয়ে আইসা ঠিক করে নাই না? গ্যারেজ ব্যবসায়ী তুই, গ্যারেজ ব্যবসায়ের আড়ালে আর কি কি অপরাধ করস সব কিছু পুলিশের কাছে খুব ভালোভাবেই জানা আছে। গ্যারেজের ব্যবসার ভিতরে যে মাদক চোরাকারবারি, অস্ত্রের চালান সহ বিভিন্ন রকমের অপকর্ম করতেছস, কি মনে করছিস পুলিশ কি সেটা কোনোদিনও বুঝতে পারবে না? কি বলেন স্যার এইসব? আমি তো এই ধরনের কোনো কাজই করি না। আপনাদের হয়তো ভুল হইতেছে কোনো জায়গায়। শোন রফিক, তোর সাথে বেশি কথা বলতে পারবো না। 25 তারিখ রাতে যে কোপা শামসুর ছোট ভাইয়ের উপর হোটেলে হামলা হয়েছিল, সেই হামলায় ডেন্ডি শাকিলের লোকজন তোর গাড়ি ব্যবহার করছিল। এবার আমাদের কাছে খুব সুন্দরভাবে বইলা দে তো দেখি ডেন্ডি শাকিল কোথায় আছে, তাহলে তোকে আর অন্য কোনো অভিযোগের জন্য অভিযুক্ত করা হইব না। তুই যদি ডেন্ডি শাকিলের সঠিক খোঁজ দিতে পারস তাহলে তোকে এইখান থেকে মুক্তি করে দেওয়া হবে। স্যার, কি বলেন এইসব? আমি আবার ডেন্ডি শাকিলের খোঁজ কি করে দিব? আমি তো ওর নাম এই জীবনে প্রথম শুনলাম। এরকম কোনো সন্ত্রাসীর তো কোনো নাম আমি জীবনে কোনো দিন শুনি নাই স্যার। আমাকে হয়তো আপনারা ভুলবশত তুলে নিয়ে আইছেন। আমি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নাই স্যার। এই শোন রফিক, আমাদের কাছে কিন্তু সব তথ্যই আছে। আর তোর দোকানের 2 জন কর্মচারীও কিন্তু তোর বিরুদ্ধে আমাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে। তাই বলি, যদি নিজের ভালো চাস তাহলে ভালোই ভালোই সব কথা স্বীকার কর। তা না হলে কিন্তু তুই এইখান থেকে কোনোদিনও বের হইতে পারবি না। তোর বিরুদ্ধে এমন এমন চার্জশিট লাগাইমু, সারা জীবন তোর জেলের ভাত খাইতে খাইতেই শেষ হয়ে যাইব। তুই গ্যারেজের আড়ালে যতগুলো অপকর্ম করস সবগুলো কিন্তু আমাদের জানা আছে। তাই বলি, কথা এত না পেঁচায়া সরাসরি বইলা দে। না না স্যার, আমি সত্যি বলছি, এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না। আমার কাছে অনেকেই গাড়ি ভাড়া নিয়ে থাকে, হয়তোবা তাদের ভিতরে কেউ ডেন্ডি শাকিলের লোক ছিল, কিন্তু সেটা আমি এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না স্যার। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। তোদের সাথে যতই ভালো আচরণ করতে চাই, কিন্তু তোরা তো সেটা কোনোভাবেই
গ্রহণ করস না। তোকে ডিম থেরাপি না দেওয়া পর্যন্ত তুই এখন মুখ খুলবি না। বুঝতে পারছি, তোকে ডিম থেরাপি দেওয়ার ব্যবস্থাই করতে হইব। এখানে উপস্থিত আছে আমার সম্মানিত অভিভাবক আফজাল হোসেন মাস্টার, হাবিব ভাই এবং বগুড়ার তরুণ নেতা তোতা। তাদের সহ আপনাদেরকে জানাই আমি শুভেচ্ছা এবং অভিনন্দন। শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে শত বিপদ থেকে রক্ষা করে আপনাদের সামনে আবার উপস্থিত করেছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে অনেক দিন পর আবারও দেখা হয়ে আমি গর্বিত বোধ করতেছি। আমি জানি যে আপনারা সকলে আমার জন্য সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আপনাদেরকে এই অপেক্ষা করানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং দুঃখ প্রকাশ করতেছি। তবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন এই বগুড়া থেকে, সেটা কখনো বলার মতো না। আপনারা জানেন যে আমি বিগত প্রায় 1 বছর যাবৎ আপনাদের ভালোবাসার জন্য জনতা পার্টির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করতেছি। আপনাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো এই দায়িত্ব কখনোই পালন করতে পারতাম না। আপনারা জানেন যে আমি কোপা শামসু যেদিন থেকে জনতা পার্টির দায়িত্ব নিছি, সেই দিন থেকেই আমাদের সরকারকে জনগণের পক্ষে কাজ করতে আমি আগের থেকেও আরও বেশি উদ্বুদ্ধ করেছি। দলের ভিতরে যারা অন্যায় অনিয়ম করে এসেছে এতদিন, জনতা পার্টির ক্ষমতা ব্যবহার করে মানুষের উপর জুলুম করেছে, সেই সমস্ত নেতাদেরকে আমি জনতা পার্টি থেকে শুধু বের করি নাই, তাদের অবস্থা এখন খুবই ভয়াবহ হয়েছে। তারা এখন অন্ধকার কারাগারে পচে মরতেছে। এটা থেকে আমি আপনাদেরকে শিক্ষা নিতে বলবো। জনতা পার্টির যে সমস্ত নেতা দুর্নীতির চিন্তা ভাবনা করতেছেন, তারা আগে থেকেই সাবধান হয়ে যান। জনতা পার্টিতে এখনো অনেক নেতাকর্মী আছে যারা অন্যায় করার জন্য সব সময় মুখিয়ে থাকে। আমি তাদেরকে উদ্দেশ্য করে খুব ভালোভাবে বলে দিতে চাই, জনতা পার্টি আগের চাইতেও এখন অনেক স্ট্রং হয়েছে। জনতা পার্টি আগেও যেরকম জনগণের পাশে ছিল, এখনো তারা জনগণের পাশে আছে। যদি জনতা পার্টির ক্ষমতা ব্যবহার করে কেউ কোনো রকমের অন্যায় কাজ করতে চান, তারা আগে থেকেই সতর্ক হয়ে যান। এই কোপা শামসু কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না এবং ভবিষ্যতেও কখনো আপোষ করবে না। তাই আপনারা সকল কিছু ভেদাভেদ ভুলে জনগণের পাশে থেকে তাদের সাথে কাজ করেন। এতে করে দল এবং আপনি জনগণের ভালোবাসা পাবেন সব সময়। আমি আর বেশি কথা এখানে বাড়াইতে চাই না। এমনিতে আপনারা আমার জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে গেছেন, তাই আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। পরিশেষে একটা কথা বলে যাই, আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ বগুড়ায় উপনির্বাচনটা দেওয়া হচ্ছে না। বগুড়া বর্তমানে অভিভাবক শূন্য আছে। আমি শামসু এবার বগুড়াকে সঠিক একজন নেতৃত্বের কাছে তুলে দিতে চাই, যিনি আপনাদের সুখে দুঃখে সব সময় পাশে থেকে আপনাদের সেবা করে যাবে। সেই জন্যই আমি বগুড়াতে এসেছি। এবার আমি বগুড়ার উপনির্বাচনটা
সম্পূর্ণ করে তারপর আবারও ঢাকাতে আমার দায়িত্বে ফিরব। আশা করি আপনারা এই বিষয়ে আমাকে সাহায্য করবেন। সকলকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। বগুড়াবাসীর পক্ষ থেকে শামসু ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন বগুড়ারই কৃতি সন্তান, যিনি দুইবারে বগুড়া জেলার সফল সভাপতি এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ বিন্দু পরিমাণ দুর্নীতির অভিযোগ তুলতে পারেন নাই। সেই বগুড়ার জনমানুষের সফল নেতা জনাব আফজাল হোসেন মাস্টার, ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম। সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষণ করতেছি আপনারা আমাদের ডাকে এখানে সাড়া দেওয়ার জন্য। আজকে যে জনস্রোত বগুড়াতে দেখা যাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে যে আসলেই কোপা শামসুর জনপ্রিয়তাটা কতটুকু এগিয়ে গিয়েছে। আমার প্রিয় বগুড়াবাসী ভাই ও বোনদেরকে একটা কথা বলতে চাই। আপনারা জানেন যে জনতা পার্টি জনগণের সরকার, আর এই জনতা পার্টিকে বিপদে ফেলানোর জন্য একদল চক্র প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী যে আপনারা অবশ্যই এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিবেন, তারা যেন কখনোই আমাদের দেশের কোনো ক্ষতি করতে না পারে। সেই দিকে আপনারা সব সময় সংস্কার হয়ে কাজ করবেন। শামসু যে কথা বলে গেল, জনতা পার্টিতে আগেও কখনোই দুর্নীতিবাজদের জায়গা ছিল না এবং ভবিষ্যতেও কোনো দুর্নীতিবাজের জায়গায় জনতা পার্টিতে হবে না। আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই গাবতলী উপজেলায় বেশ কিছুদিন যাবৎ এখানে কোনো উপনির্বাচন অনুষ্ঠিত হয় নাই। সেই জন্য আমরা দলের হাইকমান্ডকে বারে বারে আবেদন করতেছিলাম যে আমাদের এইখানে উপনির্বাচনটা যেন খুব শীঘ্রই দেওয়া হোক, কারণ অভিভাবক ছাড়া কখনোই কোনো কিছু সুশৃঙ্খল থাকে না। আমরা যতদূর সম্ভব নিজেদের চেষ্টায় যতটা গুছিয়ে রাখা যায় ততটা গুছিয়ে রেখেছি। এখন এখানে একজন সঠিক নেতৃত্ব দরকার। সেই জন্যই আমাদের নেতা জনাব কোপা শামসু এই উপজেলার দায়িত্ব কার হাতে তুলে দিবেন সেটা ঘোষণা করার জন্যই বগুড়াতে এসেছে। আমি চাই আপনারা সকলকে আপনাদের ভালোবাসা দিয়ে আমাদেরকে এই কাজটা সুশৃঙ্খলভাবে করতে দিবেন। আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়ু করতে চাই না। কথা বললে তো অনেক কথাই বলা যায়, কিন্তু সব সময় সব কথা বলা যায় না। তাই আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিরে তোতা, এদিকের কি অবস্থা? সবকিছু কি ঠিকঠাক আছে? দূর মিয়া, আপনি কোনো লোক হইলেন নাকি? সেই যে কখন গেছেন, এখন প্রায় অনুষ্ঠান শেষ, আর এখন আপনি আসতেছেন। সারাদিন ধরে এইখানে বসে আছেন, আর শামসু আসার পর আপনি নাই। আপনি না থাকাতে এইদিকে হাবিব আপনার নামে
উল্টা পাল্টা কথা বইলা দিল। একটা কথাও বলতে পারলাম না আমি। সবাই ফট কইরা খোসা মাইরা কলেজ কমিটির কথা তুলা ধরছে। শামসু ভাই তো আমারে ধইরা বইছে যে কমিটি তো তুই আর সবিক চাচা দিছিলি, তাহলে ওরা এইরকম আকাম কুকাম কইরা বেড়াইতাছে। এই সম্পর্কে কি তোরা আগের থেকে কোনো কিছু জানতি না? কি বলি ওইটি বলেন। এই শালা হাবিব যে এমন খোঁচা মাইরা কথাটা তুলে ধরবো সেটা তো ভাবতেই পারতেছিলাম না। শামসু আপনাকে খুঁজতেছে। তোরে বললাম না তোতা, নবাব বাড়ি রোডে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, তাই ওইখানে আমি চলে গেলাম। আর হাবিব যে শামসুর কাছে এই কথা তুলে ধরবো সেটা আমি খুব ভালো করে জানতাম। এখানে এত ভয় পাওয়ার কি আছে? হাবিব কথা তুলে ধরছে ধরুক, ও এই কথা তুলে ধরা আমার কি করতে পারবো করবনি, ওইটা নিয়ে এই শফিক ভয় পায় না। তা শামসু আমারে আইসা খুঁজতেছে কেন? শামসু কোথায় আছে? আপনি তো ইদানিং কোনো কিছু নিয়ে কোনো কিছু মনে করেন না। আপনি যে কি রাজনীতি শুরু করলেন সেটা এখন পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। নাকি আপনি রাজনীতি থেকেই অবসর নিতে চাইতেছেন? আপনার পিছনে থাইকা এখন তো দেখতেছি আমার পিছনেও বাদ যাওয়ার অবস্থা হয়ে যাইতেছে। আপনার পিছনে এইভাবে আর লাইগা থাকা যাইব না। বুঝতে পারছি আপনার রাজনীতি এখন এলোমেলো হয়ে গেছে। আর আপনার এই এলোমেলো হয়ে যাওয়ার কারণে দেখবেন এখন তৃতীয় পক্ষ এখানে আইসা সুযোগ নিবে। মাঝখান থেকে শুধু আমি আপনার সাথে থাইকা পাও পাও ধরা খেয়ে যাইতেছি। আর আপনার সাথে রাজনীতি করা কোনোভাবেই সম্ভব না চাচা। আপনারে কোনো কাজে কোনো জায়গায় ঠিকভাবে পাই না। তোর পাগলা, রাজনীতি থেকে অবসর নিছি মানে তুই কি কস উল্টা পাল্টা? অবাই তো রাজনীতি শুরু করলাম। শামসুর সাথে দেখা করি নাই যাতে করে শামসু বুঝতে পারে যে আমার উপর অন্যায় করা হইতেছে। সেই রাগ গোসাতেই শামসুর সাথে আমি দেখা করি নাই। এত হিসাব কইরা রাজনীতি করা যাইব না। আমি যে কোন তালে আছি সেটা তুই এখনো বুঝতে পারস নাই। সময় হইলেই সকলেই সব কিছু বুঝতে পারবি। শামসু এখন কোথায় আছে বললি না তো? শামসুর সাথে এখন আমার দেখা করার সময় হয়েছে। শামসুর সাথে দেখা করে আসি। এতক্ষণ তো নেতা কর্মীদের সামনে বক্তব্য দিল হল রুমে। বক্তব্য শেষ। এখন মনে হয় ভিতরে মাস্টারের সাথে আলোচনা করতেছে। যান তাহলে ভিতরে গিয়া শামসুর সাথে দেখা কইরা চোদন খাইয়া আসেন। আমি ভিতরে যামু, তুই যাবি না? চল ভিতরে যাই। ভিতরে যামু, আপনি যান, আমি আসতেছি। তোতা ভাই, এইখানে আপনি? আমি আর আপনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? আমারে আবার খুঁজতাছিস কেন? অনুষ্ঠান তো শেষ, তাহলে ছেলে পেলেকে এখন বিদায় দিতে হইব না? কেমনে কি করব? বুড়া জিনেরও তো দেখি না। তুরবে ওই বুড়া জিনের কথা আমার সামনে আর বলিস না। পরে দিয়া কোনো কিছু হইব না। এই শালা বুড়া জিনের জন্য শামসু আইসা সারা আইলো না, শোধন দিল আমার ইচ্ছা মতে। আর ছেলে পেলেরে কিছু খরচপাতি দিয়া ওদেরকে সুন্দরভাবে বের হয়ে যাইতে বল। কেউ যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করে। আমি ওইদিকে যাইতে পারবো না, ভিতরে যাইতে হইব এখন। পুরাজিন ভিতরে গেছে, ওইখানে আবার এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা উঠতে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে, তা নয় বিদায় করবনি আমি। তা বললেন যে শামসু ভাই আইসাই নাকি আপনারে বকাবকি করছে, তা কি হয়েছে? হঠাৎ শামসু ভাই বগুড়ায় পা না রাখতেই আপনার উপরে এরকম জারি জুরি শুরু করলো কেন? আর বলিস না, কলেজ কমিটির বিষয়টা
কথায় কথায় ফট কইরা হাবিব তুইলা ধরছে শামসু ভাইয়ের কাছে। এইদিকে বুড়া জিনও নাই, চলে গেছে নবাববাড়ি রোডে শামসুর সাথে দেখা না কইরাই। আর ওই না থাকাতেই এই আলাপটা উঠছে। ওই যদি থাকতো তাহলে এই আলোচনাটা এখনই উঠতো না। আর আমি তো পড়ে গেছি ফাটকে জিপায়। বুড়া জিনের সাথে মিলায় ওই কলেজ কমিটি তো আমি ঘোষণা করছিলাম, সেই জন্য শামসু ভাই এখন আমাকে ধরছে। পরে মাস্টার চাচা বিষয়টা থামাইছে, পরে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছে। বল তাহলে কেমনটা লাগে ওর উপর। আমি জানতাম তোতা ভাই এরকম একটা ঘটনা ঘটবই, সেই জন্যই আপনি বারে বার আপনারে সতর্ক করতেছিলাম যে বুড়াজিনের পিছ থেকে চলে আসেন। আপনি তো আমার কথা মোটেও শুনলেন না। এখন দেখেন শামসু ভাই আসার সাথে সাথেই বেজাল একটা লাইগা গেল। সামনে যে আরো কত কিছু ঘটবে শুধু দেখতে থাকেন। না, এই সমস্ত টেনশনে মাথা ব্যথা ধরে গেল। তুই তাহলে যা, ছেলে পেলেরে বিদায় করে দিয়ে আস। দেখিস ওরা যেন কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না করে, সুন্দরভাবে সবাইকে চলে যাইতে বলবি। আর আমি ভিতরে গেলাম, দেখি কি আলোচনা হয় ভিতরে। শামসু মনে হয় বাড়িতে চলে যাইব এখন। কিরে টেরা, কেমন আছিস তুই? এই তো আছি কোনো রকম, তোদেরকে ছাড়া। তা তুই তো আমাদেরকে ভুলাই গেছস। বগুড়াতে ইদানিং তো আর আগের মতো আসসই না রে। আমি না হয় এলাকায় চেয়ারম্যানই নিয়ে ব্যস্ত থাকি, তুই তো মাঝে মাঝে বগুড়াতে আসতে পারিস, তাও তো আসস না। তোদেরকে ছাড়া কি আর আমার একা একা এইটি ভালো লাগে নাকি? কি যে বলস না, আমাকে কি ঢাকাতে ফিরি রাখছে নাকি? শামসু ভাইয়ের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব কিছুর দায়িত্ব গুরু আর শামসু ভাই এখন আমার উপর ছাইরা দিছে। সব কিছুই আমার এখন মেনটেন করা লাগে। গুরুর তো বয়স হয়ে গেছে, আগের মতো আর কোনো কিছুই ঠিকঠাক মতো চালাইতে পারে না। তাই গুরুর যাতে বেশি চাপ না পড়ে, সেই জন্য শামসু ভাই ব্যবসায়িক সব দায়িত্ব আমার গাড়ে চাপাই দিছে রে। তোরে ছাড়া আমারও আর ঢাকাতে ভালো লাগে না। এই যে ওস্তাদ বগুড়াতে আসলো, আমাকে তো গুরু আসতেই দিব না। অনেক জোরাজুরি কইরা সকল কাজ কাম ফালাইয়া তোর সাথে দেখা করার জন্য বগুড়ায় চলে আইছি আমি। দুই বন্ধুর তো কুশল বিনিময় ভালোই হইতেছে। তা আমাদের কি মানিক ভাই বুঝলে গেছে নাকি? এই ছোট ভাই গোল্লাও কিন্তু বগুড়াতে আছে। শুধু বন্ধুর কথা বললেন না, আমার কথাও একটু আধটু মনে করেন ভাই। দূর পাগল, কি যে বলস না তোরা, তোদের কি আর বুইলা থাকা যায়? ঢাকা শহর যতই চাকচিক্যপূর্ণ জীবন যাপন করি না কেন, তবুও তোদের প্রতি আমার ভালোবাসা সব সময় একই রকম থাকে। তোদের সাথে দেখা করার জন্যই তো বগুড়াতে ছুটে আসলাম। তা গোল্লা, কি অবস্থা তোর? ভালোই আছোস না? হ্যাঁ এই তো ভাই, আছি মোটামুটি ভালোই। তা গোল্লা, শুনলাম উস্তাদ নাকি তোরে পৌর কমিটির সাধারণ সম্পাদক বানাইছে। তাইলে তুইও রাজনীতির দিকে ঢুইকা যাইতেছস। আমি আরো ভাবছিলাম তোরে কিছুদিন পর ঢাকাতে নিয়ে যায়া আমার সঙ্গে রাখমু। হ আর বললেন না, টেরা ভাই আর মাস্টার চাচা মিলা শামসু বাইরে দিয়া আমারে পৌর কমিটির সেক্রেটারি হিসাবে ঘোষণা করছে।
তাই এইগুলা নিয়ে এখন মোটামুটি ব্যস্ততার মধ্যে আছি। মনে হয় না আমার আপনার সাথে ব্যবসায়িক কাজে কোনো রকমের কোনো সাহায্যে আসবো আমি। আমার আবার ওই সমস্ত কাজ কাম মোটেও ভালো লাগে না। তাই বগুড়াতে থাইকাই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। সেই জন্যই এখন থেকেই এই দিকেই পরিচর্যা করতেছি। এ মানিক, ও এদিকের অনুষ্ঠান শেষ। ওস্তাদ মনে হয় এখন বাড়িতে যাইব। চল ওস্তাদের সাথে দেখা করি। শামসু, আরে শফিক চাচা যে। আসসালামু আলাইকুম চাচা। তা কি খবর আপনার? দাঁড়ায় রইলেন কেন চাচা? বসেন। তা কি ব্যাপার চাচা? সেই কখন দিকা পার্টি অফিসে আইসা আছি, আপনার কোনো খোঁজ খবর নাই। পুরা অনুষ্ঠান শেষ হয়ে গেল, এতক্ষণে আপনি কোথায় থেকে বের হইলেন? আর বলল না শামসু, নবাব বাড়ির রুটে ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছিল, তো তাই তাড়াহুড়া কইরা ওইখান থেকে ঘুরে আসতে আসতেই দেরি হয়ে গেল। সকাল থেকেই তো আমি আর তোতা নেতা কর্মীদেরকে নিয়ে পার্টি অফিসে অবস্থান করতেছিলাম, তুমি আসবা দেখা। আসলে শামসু, শফিক ভাই কিছুদিন যাবৎ আমাদেরকে একটু এড়িয়ে চলতেছে। আমাদের উপর উনি অনেক মনক্ষুণ্ণ করছে। মাস্টারের উপর বিশেষ করে অনেক অভিমান ওনার জমা হয়ে আছে। নবাব বাড়ির রোড তো একটা বাহানা। আসলে উনি তোমার সাথে দেখা করতে চায় নাই, এইটাই হচ্ছে মূলত কথা। কে শফিক চাচা আপনাদের উপর মনক্ষুণ্ণ থাকবে কেন? আমি বারবার আপনাদেরকে বলছি না যে বগুড়াতে আপনারা সকলেই মিলামিশা রাজনীতি করবেন, একজন আরেকজনের সাথে যেন কখনোই বাজার গোজার কথা আমার কানে না আসে। তারপরেও শফিক চাচা আপনাদের উপর কি কারণে রাগ করলো? উনি আপনাদের সাথে মনক্ষুণ্ণ কেন? আসলেই শফিক ভাই মনে করে যে মাস্টাররা ওনার সাথে অন্যায় করতেছে। ওনার থেকে বগুড়ার সব কমিটি ছিনায় নিতেছে। আসলেই বগুড়ার যে কয়টা কমিটিতে অন্যায় অনিয়ম ধরা পড়ছিল, সেই সব কয়টা কমিটি তো মাস্টার বিলুপ্ত ঘোষণা করছে। আর ভাগ্যের কি কাম, বাইসা বাইসা শফিক ভাই আর তোতা যে কমিটিগুলো দিছিল সেইগুলোর ভিতরেই দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর এই কমিটিগুলোই মাস্টার বিলুপ্ত ঘোষণা করছে বইলা শফিক ভাই মাস্টারের উপর রাগ হয়েছে। এই সেই দিনকাই তো কলেজ কমিটি বিলুপ্ত ঘোষণা করা নিয়ে মাস্টারের সাথে কি না খারাপ ব্যবহারটাই করলো শফিক ভাই পার্টি অফিসে সকল নেতা কর্মীদের সামনে। না, এই শালা হাবিব তো দেখতেছি খুবই জুনা পাকা মাল। কখন কোন কথা কইতে হইব পয়েন্টে পয়েন্টে কথা বইলা দিতেছে। যাক, ভালোই হয়েছে, এতক্ষণ তো আমি একাই শোধন খাইছিলাম, এবার শফিক চাচাও শোধন খাক। শামসুর কাছে একবারে জায়গা মতো বিচার দিয়া দিছে। এখন যে কি বলে শামসু আল্লাহই জানে। দেখো হাবিব, এই সমস্ত পিন মারা রাজনীতি বাদ দিয়া দেও বললাম, নইলে কিন্তু বেজাল আছে। আমার নামে শামসুর কাছে এই সমস্ত উল্টাপাল্টা কথা বলার অনুমতি তোমাকে কে দিল? একসাথে রাজনীতি করলে ওই রকম দু চার কথা হইতেই পারে, তাই বইলা তুমি এইগুলো কথা শামসুর কানে তুলে ধরবা নাকি? তুমি কি বুঝাইতে চাইতেছ? শামসুরে আমার চোখে খারাপ বানাইয়া তুমি কি নমিনেশন বাগাই নিতে চাইতেছ নাকি? শোনো,
কারো নামে উল্টা পাল্টা পেঁচ লাগাইয়া জীবনে কিন্তু সফল হওয়া যায় না। নিজের যোগ্যতা নিয়ে সব সময় থাকো, অন্যজনের পিছনে বাস দিতে আইসো না। এতে কিন্তু পরিণাম খুব একটা ভালো হইব না, এই বইলা দিলাম তোমারে। এইখানে পিন মারার কি হইল? আপনি পার্টি অফিসে সকল নেতা কর্মীর সামনে যা যা বলছেন সেটাই আমি শামসুর কাছে বললাম। কে আপনাকে নাকি অবহেলিত করা হইতেছে? তাহলে শামসু এখন আইছে, শামসুর কাছে খুইলা বলেন। শামসু, বিষয়টা বুঝা যদি আপনার প্রতি সত্যি কেউ অবহেলা করে থাকে তাহলে শামসু সেটা সংশোধন করে দিব। এতে তো ভয় পাওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। মুখ দিয়ে যেটা স্বীকার করবেন সব সময় সেই কথার উপরই থাকবেন। কথা আবার ঘোরানোর চেষ্টা করেন কেন? কথা ঘুরাইতেছি না কি করতেছি সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হইব না হাবিব। তুমি তোমার রাজনীতি করো। শামসুর কাছে আমার কি বলতে হইব সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। তোমাকে তো এত পোদ্দানি কইরা মাপদুরি করতে বলি নাই। সব কাজেই তো শুধু নাক গলাও। নিজের তো কোনো সামান্য পরিমাণ যোগ্যতা নাই, অন্যের নামে বিভিন্ন রকমের আজে বাজে কথা লাগাইয়া নিজের রাস্তা তেলতেলা করতে চাও, তাই না? তোমার এই প্ল্যান আমি বুঝি না মনে করছ? দেখেন, আপনারা দুইজন আমার সামনে তর্কাতর্কি করেন সেটা আমি মাইনা নেই। তাই বইলা শামসুর সামনেও বিষয়গুলো নিয়ে আপনারা এইভাবে পার্টি অফিসে তর্ক করবেন সেটা কিন্তু মাইনে নেওয়া যায় না। সুন্দর একটা পরিবেশ আপনারা দুইজন সব সময় গোলাটে পরিস্থিতি তৈরি করেন। আপনাদের দুইটার ভিতরেই ভেজাল আছে। দেখো মাস্টার, আমি এইখানে কি হাবিব বা অন্য কারো নামে কোনো কথা বলছি শামসুর কাছে? এইখানে শামসুর সাথে আমি দেখা করতে আইছি। হাবিব কেন আমার নামে এই সমস্ত উল্টাপাল্টা কথা শামসুর কানে তুলে ধরতেছে? আমাদের ভিতরে কি হয়েছে না হয়েছে সেটা শামসুর কাছে বলার কি আছে? আর শামসু কি বিষয়গুলো জানবে না? ও আইসাই ছাড়লো না, এর ভিতরেই এই আলাপগুলো শামসুর কাছে তুলে ধরতেছে। এর মানে ওই কি বুঝাইতে চাইতেছে? শামসুর চোখে আমাকে দোষী বানাইতে চাইতেছে না? তুমি বলো মাস্টার। শফিক ভাই, আপনি আর কোনো কথা বলেন না, আমি দেখতেছি। আর হাবিব ভাই, আপনারও সমস্যা আছে। আমি আপনাকে বলছি এইগুলো বিষয় নিয়ে আমরা পরে বসবো। আপনি এখনই এই সমস্ত আলতু ফালতু কথা তুলে ধরতেছেন কেন শামসুর কাছে? শামসু কেবলই বগুড়াতে আসলো, আর এখনই শামসুর কাছে এই ধরনের কথা তুলে ধরার কোনো দরকার আছে? শফিক ভাইয়ের সাথে আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি বুঝবো। আপনাকে তো এখানে হালকা মাপদুরি করার জন্য বলি নাই। না, আপনাদের ভিতরে তো দেখছি সত্যি সমস্যা আছে। শোনেন, কালকে আপনারা সকলেই আমার বাংলা বাড়িতে আসবেন। সেইখানে আপনাদের সাথে আমার বিশেষ আলোচনা করার আছে। চাচা চলেন, বের হব এখন, অনেক টায়ার্ড লাগতেছে।